কত টাকার বিনিময়ে আমার মতো একটা অসুস্থ মানুষকে বিয়ে করেছো? আপনি এসব কি বলছেন? ভুল কিছু বলছি না, এটা তুমিও জানো। না হলে আমার মতো একটা মানুষকে কে বিয়ে করবে, যার কিনা হুইল চেয়ারে বসে নাকি জীবন পার করতে হবে? নিশ্চয়ই টাকার লোভ আছে এই বিয়ের পিছনে। আপনার জানার ভেতরে ভুল আছে। আমার কোনো টাকা চাই না, একটা নিরাপদ আশ্রয় চাই। যেখানে একটার পর একটা বিয়ে ভেঙেছে আমার পায়ের জন্য, দীর্ঘ 7 বছরের প্রেমিকাও বিয়ের আসরে নাকচ করছে, সেখানে তোমার মতো একটা মেয়ে বিনা স্বার্থে আমাকে বিয়ে করনি নিশ্চয়ই। রাত অনেক হয়েছে, এখন ঘুমাবো। আপনাকে বিছানায় বসতে সাহায্য করব? প্রয়োজন নাই, তবে তুমি যদি টাকার লোভে আমাকে বিয়ে করো তাহলে বলে দিচ্ছি, তোমার অ্যামাউন্ট বলো, আমি পে করে দিব। তুমি সেটা নিয়ে কালই বাড়ি ছেড়ে চলে যাবে। বিয়ের রাতেই মাহিকে নতুন বরের মুখ থেকে তালাকের কথা শুনতে হচ্ছে, কিন্তু এসব কথায় মাহির কোনো ভাবান্তর হলো না, বরং সে ভীষণ খুশি যে ওই নরক যন্ত্রণা থেকে অবশেষে মুক্তি পেয়েছে। তাই তো একটা ছেলে দুটো পা অকেজো জেনেও বিয়ের ব্যাপারে সে নাকচ করেনি, খুশি খুশি বিয়ে করে নিয়েছে। সকাল। এ কি বৌমা, তুমি এত সকালে কিচেনে এসেছো কেন? নতুন বউ তুমি, এসব কাজ করছো কেন? আমার বাড়িতে কি কাজের লোকের অভাব আছে নাকি? আন্টি, আমার সকালে ওঠা অভ্যাস, রান্না বান্না সবই পারি, তাই ভেবেছি সকালের খাবারটা রেডি করে ফেলি। বুঝেছি, তুমি সব পারো, কিন্তু তবুও এ বাড়িতে তোমাকে কাজ করতে হবে না। তুমি শুধু আমার ছেলেটার খেয়াল রাখো, কেমন? আজ কতগুলো দিন আমার ছেলেটা অসুস্থ, মনটা খারাপ করে রাখে। তুমি যে ওকে সময় দাও। ওনাকে আমি কি সময় দিব? এখন তো ঘুমাচ্ছে, আর উঠলে নিশ্চয়ই আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর ফোন দিয়ে আসবেন। কি ভাবছো মেয়ে? রুমে যাও। আরিফের আবার সকাল সকাল ওঠার অভ্যাস। আচ্ছা আন্টি, কিন্তু এই খাবারটুকু চুলা থেকে নামিয়ে যাই। আমি কিন্তু ভীষণ রাগ করব। তুমি এখন আমাকে আন্টি আন্টি বলছো? সরি আন্টি, পরের বার তাহলে ম্যাডাম বলবো। আমি গরিব ঘরের মেয়ে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন। আমি এমন ভুল আর করব না। আরে না না মা, তুমি ভুল বুঝছো। আমাকে তুমি মা বলতে পারো। আমি ভীষণ খুশি হব। আমার ছেলেও মা বলে। মা, ও মা, মা, আমার গোসলের পানি আজ ওয়াশরুমে নাই কেন? সর্বনাশ, বিয়েবাড়ির এত কাজের চাপে সকাল সকাল আমি পানি রাখতেই ভুলে গেছি। বাবা একটু অপেক্ষা কর, আমি লোক দিয়ে দিচ্ছি। এই কিশোর। আরিফা বেগম ডাকতে ডাকতে অন্যত্র চলে গেলেন। কিচেন রুমে মাহি একলাই দাঁড়িয়ে ভাবনায় বিভোর। আরিফ বিরক্তিকর চাহিনি ছুড়ল তার দিকে। সকালে উঠেই কণ্ঠে এত রাগ, না জানি সে আমার সাথে আবার কেমন আচরণ করবে। আপনার কিছু লাগবে? তুমি এখন এই বাড়িতে ভাব জমাতে চাইছো? দেখো, সময় থাকতেই বলছি, তোমার ডিমান্ড বলো, আমি পে করে দিব, তারপর তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। আবারও সেই একই কথা? এই যে শোনেন, আমি আপনাকে ছেড়ে যাওয়ার জন্য বিয়েটা করি নাই। তাহলে কেন করছো? আর এমনিই করেছি, বিয়ে করতে হবে তাই করেছি। আর শুনুন, আপনার কণ্ঠটা অনেক মিষ্টি, আর রাগ করলে প্যাঁচার মতো লাগে। এই মেয়ে, তুমি আমাকে পেঁচা বলছো? আচ্ছা বেয়াদব। স্যার, আপনার গোসলের ব্যবস্থা করা হয়েছে, চলেন। আসছি। কিশোর, আমার কণ্ঠ তোমার কাছে কেমন লাগে? এটা কোনো জানতে চাইছেন স্যার? কেউ একজন বলেছে আমার কণ্ঠ নাকি পেঁচার মতো। এত বড় সত্য কথা বলার মতো সাহস কে দেখিয়েছে স্যার? কিশোর, মানে স্যার, আপনার কণ্ঠ মেলা ভালো মানুষের মতো। সবগুলোকে বাড়ি থেকে বের করে দিব। ফাজিল দিয়ে বাড়িটা ভরে গেছে। আরিফ কিশোরের সাথে চলে যায় নিজের ওয়াশরুমের দিকে। মাহি সকালে রান্না শেষ করে সবে কিচেন থেকে বের হবে, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় রাইহান। সম্পর্কে সে আরিফের মামাতো ভাই। হঠাৎ মাহির এত কাছাকাছি এসে দাঁড়াতেই মাহি চমকে ওঠে। আপনি কে? ভাবি, আপনি এত সুন্দর কিউট, কিন্তু আপনার অকেজো ভাইকে বিয়ে করছেন কেন? দেখেন না, আপনার কষ্ট আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনি ওনার ভাই পরিচয় দিয়েও আমার সাথে অসভ্যতা করতে আসছেন। আমি যদি ওনাকে সব বলে দেই? আমি জানি আপনি এটা কখনোই করবেন না, কারণ আপনাকে কেউ বিশ্বাসই করবে না। তাছাড়া আমি আপনার ভালোর জন্যই বলছি। দয়া করে আমার ভালোর কথা আপনার ভাবতে হবে না। পথ ছাড়ুন, আমি বের হব। এত রেগে যাচ্ছেন কেন? আপনাকে আমার রানী বানিয়ে রাখবো। তার আগে বলুন, আপনাকে রাজা কে বানালো? আসছে ফালতু জোকস শোনাতে। রাইহানকে পাশ কাটিয়ে মাহি বেরিয়ে আসে।
রায়হান পিছে ডেভিল হাসি দেয়। আরিফ বিছানায় বসে ল্যাপটপে সিসি ক্যামেরায় ভিডিও দেখছে। মাহিকে প্রবেশ করতে দেখে মুচকি হাসি দেয়। রায়হানের অফারটা কিন্তু জোশ ছিল, আমি হলে রাজি হয়ে যেতাম। বলতেই হয় রায়হান আমার থেকে সুন্দর সুস্থ একটা ছেলে, বাপের টাকারও কমতি নেই। রায়হান আমাকে কি বলল এটা উনি বুঝলো কিভাবে? তবে কি লুকিয়ে দেখেছে? বলতে হচ্ছে তুমি একটা বোকা, এত ভালো ভালো অফার ফিরিয়ে দিয়েছো। আগে বলুন আপনি কিভাবে জানতে পারছেন? এই আপনি আবার রায়হানকে পাঠান নাই তো আমার কাছে? আপনি আসলে একটা খারাপ লোক। ভুলে গেছো এটা একটা পুলিশের বাড়ি, এখানে সেফটি 100,000। রাতের শেষ অংশে মাহির হঠাৎ ঘুম ভেঙে যায় পানি পিপাসায়। সে পা টিপে উঠে বিছানার কাছে রাখা পানির জগটা হাতে নিয়ে দেখে তাতে পানি নেই। অলস মুখে সে রুমের বাইরে যায় পানি আনতে। কিচেন রুমে পা রাখতেই হঠাৎ পেছন থেকে কেউ তাকে জাপটে ধরতে মাহি চিৎকার দেয়। কিন্তু একই শব্দগুলো তার মুখ থেকে বের হয় না। কেউ একজন তার আগেই মুখ চেপে ধরেছে। চিৎকার করার চেষ্টাও করো না ভাবি, তাহলে কাল সকালে সূর্য আলো দেখতে পাবে না। চুপচাপ আমার সাথে আসো। আমাকে টেনে হিঁচড়ে নিয়ে চলেছে কোথাও। সময় এত ভয়ঙ্কর হয়ে ধরা দিবে ভাবতেই পারিনি। প্রাণপণ বলার চেষ্টা করছি প্লিজ ছেড়ে দিন, কিন্তু বলতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে, জ্ঞান হারিয়ে ফেললাম। ওকে এভাবে নিয়ে কোথায় যাচ্ছিস রায়হান? ভাই তুমি? এত অবাক হওয়ার কি আছে? আমার বউকে কিডন্যাপ করে আমার বাড়ি থেকে নিয়ে যাবি আর আমি জানতেও পারবো না, এমন আশা করাটা বোকামি নয় কি? দেখো ভাই, আমি কিছু করিনি, বিশ্বাস করো। তোমার বউ আমাকে বলেছে তুমি এখন পঙ্গু হয়ে পড়ে আছো, তোমার দ্বারা সে সুখ পাচ্ছে না, তাই আমাকে সে প্রলোভন দেখিয়ে ডেকে আনছে। বিশ্বাস না হলে নিজেই জিজ্ঞেস করে দেখো। কিশোর, তুই ওকে বাগানের শেষ গোডাউনে বেঁধে রেখে আয়, বাকিটা আমি দেখব। কথাটুকু শেষ করে আরিফ হুইল চেয়ারে বসে নিজের কোলের ওপর টেনে নিল মাহিকে। রায়হান পালাতে চেয়েছিল, কিন্তু কিশোরের থাবা তার আগেই তাকে বন্দি করে ফেলল। এখন সে রায়হানকে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে যাচ্ছে। অতিরিক্ত স্ট্রেসে জ্ঞান হারানো মাহি এসবের কিছুই জানল না। অন্ধকার ছিঁড়ে একটা লম্বাটে পুরুষ তখন হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, নিজের রমণীকে কোলে তুলে নেয়। ধীর পায়ে হেঁটে প্রবেশ করে নিজেদের বেডরুমে। বিছানায় শুইয়ে দিয়ে আনমনে চেয়ে থাকে রূপবতী স্ত্রীর দিকে। সকালে অসম্ভব, আমার ছেলে কাউকে কিছু না বলেই চলে যাবে, এটা অসম্ভব। তার উপর ফোন বন্ধ থাকবে, এটা কখনো হয়নি। ছোট ভাই তুমি এত প্যানিক হইও না তো, ছেলে মানুষ, হতেই পারে বন্ধু বান্ধবের ডাক পেয়ে চলে গেছে। আফা, আপনার ছেলে যদি নিজের ইচ্ছা মতন কোথায় যেত অবশ্যই আমাদের বলে যেত। আরিফ তোমার মতন একটা পুলিশ অফিসারের বাড়ি থেকে আমার ছেলে গায়েব হয়ে গেল আর তুমি সেখানে নীরব বসে আছো। আমি কি বলতে পারি আঙ্কেল, আপনার ছেলে তো আর বাচ্চা নয়, সে যদি যেচে আগুনে হাত দেয়, আগুনের কিছু না হলেও হাতটা কিন্তু পুড়বেই। স্যার দ্রুত আসেন, ম্যাডামের জ্ঞান ফিরছে, ডাক্তার সাহেব আপনাকে ডাকছে। আলহামদুলিল্লাহ, বৌমার জ্ঞান ফিরছে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যখন বাড়িতে ডাক্তার দেখলাম। আমাকে বেডরুমে নিয়ে চলো কিশোর। ঠিক আছে স্যার। ডাক্তার বলল ম্যাডামের তেমন কিছুই হয়নি, হয়তো আতঙ্কিত হয়েছে কোনো ব্যাপারে, জন্য জ্ঞান হারিয়েছিল। কি দেখে জ্ঞান হারিয়েছো বৌমা? মাঝরাতে তুমি ঘরের বাহিরে গেছো কেন? মামা আপনি, আমি এখানে কিভাবে এলাম? আমাকে তো হ্যাঁ, ঘরের নতুন বউ তুমি রাতে ঘরের বাইরে গেছো কেন? কিশোর তোমাকে ড্রয়িং রুমে বেহুশ পেয়েছে। এই তুমি আমার ভূত দেখোনি তো? আমাদের বাড়িতে কিন্তু 7টা ভূত থাকে, তুমি কত জনকে দেখেছো? তুই এসব কি বলছিস বাবা? বৌমা কত ভয় পেয়ে আছে দেখ, এখন মজা করার সময়? মা, আমি পানি খেতে বের হয়েছিলাম, তখন পেছন থেকে কে জানি আমাকে জাপটে টেনে নিয়ে যাচ্ছিল কোথাও। শোনো, নতুন বউদের গায়ে কাঁচা হলুদের গন্ধ লেগে থাকে। তোমাকে বলেছি না কাছে ফায়ার বক্স বা রসুন রাখবা, তুমি রেখেছো? আপনি ভুল করছেন মা, ওটা আসলে একটা মানুষ ছিল। যাই হোক, তুমি আর ভয় পেও না, আজই হুজুর ডেকে বাড়ি থেকে সব খারাপ জিনিস তাড়াবো। এখন রেস্ট করো। আরিফের ঘর ছেড়ে একে একে সবাই বেরিয়ে গেল। আরিফ নিজের রুমের দরজা বন্ধ করে দেয়। সবাই ভাবছে মাহি অদৃশ্য কিছুতে ভয় পেয়েছে। ব্যাপারটা আরিফ সেদিকেই ঘুরিয়ে দিয়েছে। অন্যদিকে রহমান সাহেব নিজের স্ত্রীকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। তার একমাত্র ছেলেকে খুঁজতে হবে।
রহমান সাহেবের সমস্ত সন্দেহ আরিফের প্রতি থাকলেও প্রমাণের অভাবে সে কিছুই বলতে পারেনি। আরিফের ফোনে কল বাজছে। মাহি তখনও তার সাথে ঘটে যাওয়া কাহিনী ভেবে ভয় পাচ্ছে। আরিফ ফোনটা কানে তুলে নেয়। হ্যালো স্যার, আমি মিম। ভালো আছেন স্যার? ভালো। তুমি কেমন আছো মিম? আপনাকে ছাড়া ফিল্ড খুব বোরিং। স্যার কবে কামব্যাক করবেন? আমরা সবাই খুব মিস করছি। নিজের স্বামীর ফোনে মেয়েলি কণ্ঠ শুনতে পেয়ে কান খাড়া করে সেই দিকেই মনোযোগ দেয় মাহি। ভাব দেখে আরিফ লুকিয়ে মুচকি হেসে ফোনে মেয়েটিকে জবাব দেয়, খুব শীঘ্রই আসবো মিম। আমিও সব কিছু মিস করছি। আরিবা কোথায়? ওর ছেলেটার এখন কি অবস্থা? স্যার, আমিও আছি এখানে। আপনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন। আমার ছেলে ওর বাবাকে খুব করে দেখতে চাইছে, কিন্তু আপনি অনুমতি না দিলে কিভাবে আপনার বাড়িতে আসবো, তাই আসতে পারিনি। আরে এখানে অনুমতির কি আছে? এখন তো আমি ডিউটিতেও নাই। তুমি যখন তখন আসতে পারো। আমার মা খুব খুশি হবে। থ্যাঙ্কস স্যার। আরিফের কথা শেষ হয় না, মাহি উঠে রেগে ফোনটা কেড়ে নিল। লাইন কেটে দেয়, চিৎকার করে ওঠে, আপনি একটা চিটার, বাটপার। আপনার স্ত্রী ছেলে থাকা সত্ত্বেও আপনি আমাকে কেন বিয়ে করেছেন? আমার জীবনটা নষ্ট করে আপনি কি মজা পেয়েছেন? হোয়াট? কি সব বলছো? ভুলটা কোথায় বললাম? দেখেন, গরিব ঘরের পিচ্চি মেয়ে হতে পারি, কিন্তু এইটুকু বুঝি যে বাবা মানে কি। তোমার ভুল হচ্ছে। আমার ফোনটা ফেরত দাও। দিব না। আপনি একটা খারাপ লোক। আমি ঠিক জানতাম পুলিশরা কখনো ভালো হয় না। আমি আপনাকে কখনো ক্ষমা করব না। আর আসতে দিন ওই চুন্নিকে বাড়িতে চুল টেনে ছিঁড়ে দেব। আমার সতীন হওয়ার খুব শখ তার, তাই না? মাহি ওভার রিয়াক্ট করছে দেখে আরিফ থেমে যায়, কোনো উত্তর আর করে না। মাহি একাই বকে যাচ্ছে। আরিফ মুচকি হাসছে, অবশেষে মাহির কথা বুঝতে পেরে। ভাইয়া, কি হয়েছে তোমাদের মাঝে? ঘরের দরজাটা খোলো। বাইরের রুম থেকে চিৎকারের শব্দ পাচ্ছি আমরা। আসছি। তোমরা কি ঝগড়া করছো নাকি? এই ভাবি, তুমি কাঁদছো কেন? এজন্যই মাকে বলেছিলাম পিচ্চি মেয়ে বিয়ে করব না। বুদ্ধি হাঁটুর নিচে। ভাইয়া, তুমি ভাবিকে কি বলেছো? আপু, আপনার ভাই আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মানে? একটু আগে একটা মেয়ে ফোন করেছিল। আপনি জানেন আপনার ভাইয়ের আগে থেকে বউ ছেলে আছে। তাহলে আমাকে কেন বিয়ে করলো বলুন তো? তাদের আবার এ বাড়িতে আসতেও বলে দিয়েছে। অসম্ভব, এটা হতেই পারে না। আমি মিথ্যা বলছি না, আমার সামনেই কথা বলেছে তারা, এই ফোন থেকেই। ভাইয়া, এসব কি শুনছি? ওটা আরিবা ছিল। আর ও কী সব বলছে দেখো। তাছাড়া ওকে বলে দে আমার লাইফে ইন্টারফেয়ার না করতে। তোমার কথা মতো এখন আর কিছুই হবে না ভাই। আমার ভাবি যেহেতু কান্না করছে, তুমি এরপর থেকে আরিবার সাথে যোগাযোগ রাখবে না। তুইও এই পিচ্চিটার মতো বলছিস? দেখ আরিবা আমার কি হয় সবাই জানিস, তাহলে সমস্যা কোথায়? তোমাকে বলেছি তাই হবে। আর তুমি যদি আমার কথা না শোনো, আমি মাকে বলতে বাধ্য হব। আর জানো তো মা কি করতে পারে, তাই আগেই বলে দিচ্ছি। ভাবির কথা ভেবে তুমি এই মেয়ের সাথে কথা বলবে না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ছাড়া তুমি কথা বললে আমি নিজেই অ্যাকশন নিব। আরে বাট। আশা ওদের রুম থেকে বের হয়ে যায়। মাহি মুখ ফুলিয়ে বসে আছে। আরিফ বিরক্ত হয়। সে হাতে ভর দিয়ে সাহায্য ছাড়া বিছানায় বসে শুয়ে পড়ার চেষ্টা করছে, কারণ একটাই রাতে সে ঘুম পড়তে পারেনি। মাহি বসে আছে নানান চিন্তা নিয়ে। রায়হান তখন গোডাউনে বাঁধা। কিশোর এসে গায়ে মৃদু গরম পানি ছুঁড়ে মারে। রায়হান দাঁত কিরমির করে। তোদের খুব সাহস বেড়েছে না? আমাকে টর্চার করার চেষ্টা করিস না। আমি যখন এখান থেকে বের হব তোদের একটাকেও ছাড়ব না। তোদের পস্তাতে হবে। এখানে যে একবার আসে সে আর কখনোই বের হতে পারে না, সোজা উপরে চলে যায়। তোর ভাগ্য ভালো তুই ম্যাডামের কোনো ক্ষতি করিস নাই, না হলে তোর এখন কথা বলার পরিস্থিতি থাকতো না। আমার ভাগ্য ভালো জেনে খুশি হলাম, তবে তোদের ভাগ্য আমি নিজ হাতেই লিখব। বেশি সাহস না, স্যার একবার আসুক, তারপর দেখবো এই সাহস কোথায় পালাই। তোর বস কে? ওই পঙ্গু আরিফ? সিরিয়াসলি ওর মতো একটা লোক আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত থাকবে আশা করি নাই। যাই হোক, তোরা জানিস না আমি কে। পরের দিন সকাল সকাল বাড়ির দরজায় একটা ছেলে সহ একটা মহিলাকে দেখে মাহির গলা শুকিয়ে আসে। সে ভাবছে তবে এটাই কি তার এ বাড়িতে শেষ দিন হতে চলেছে? আর যাই হোক, সতীনের সংসার সে করবে না। প্রয়োজনে আবারও ফিরে যাবে বাবার বাড়ির সেই নরকসম যন্ত্রণায়। তবুও সে মহিলাটির সামনে স্থির থাকার চেষ্টা করলো। কাকে চাই? আরিফ আন্টি বাসায় নাই? তুমি কে? নতুন কাজের লোক নাকি? শোনো, পানি এনে দাও আমার ছেলেকে, ওর খুব তৃষ্ণা পেয়েছে। আমি কাজের লোক?
তবে কি গরিব ঘরের মেয়ে বলে তারা আমার পরিচয় সবার কাছে নতুন কাজের মেয়ে হিসেবে দিয়েছে? কি ব্যাপার, এখন ওইখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? দেখো, আমি এই বাড়ির সম্মানিত গেস্ট। তুমি পিচ্ছি এইসব বুঝবে না। নতুন তো, কিছুদিন পর জেনে যাবা। এখন যাও। মা, আমি বাবার কাছে যাই, বাবা সারপ্রাইজড হয়ে যাবে। বাবা নিশ্চয়ই এখন ঘুমাচ্ছে। বাবা, তুমি একটু পরে যাও, রেস্ট করো একটু। আর এই মেয়ে, তুমি তো আচ্ছা বেয়াদব, এখনও জায়গায় ঠাঁই দাঁড়িয়ে আছো। টেনে মারবো এক চড়। কাকে চর মারতে চাইছো আরিবা? সেই মুহূর্তে বাহির থেকে হেঁটে ভেতরে প্রবেশ করতে করতে আরিফা বেগম প্রশ্ন ছুড়লে পিচ্চি মাহির মাথায় তখন জট পেকে গেছে। তার সম্পর্কের কথা ভাবতে ভাবতে সে মেনে নিতে পারছে না বাইরের একটা ছেলে এসে আরিফকে বাবা ডাকবে। আরিফা বেগমকে দেখে হেসে কুশল বিনিময় করলেন আরিবা। আন্টি, ভালো আছেন? আরিশ এসে আপনাকে খুঁজছে। দাদু, আমি আপনাকে অনেক মিস করি। আম্মু আমাকে নিয়ে আসতেই চায় না। তাই নাকি? তুমি ভালো আছো দাদু? আমি খুব ভালো আছি। বাবা কোথায় দাদু? বাবাকে দেখছি না কেন? মাহি, আরিফ কোথায়? উনি তো এখন ঘুমাচ্ছে, আমি ডেকে দিব নাকি? কাজের মেয়ে হয়ে আরিফের বেডরুমে যাবে নাকি তুমি? আন্টি, আপনি কিন্তু কাজের মেয়েদের অনেক ছাড় দিয়ে রেখেছেন। এটা ঠিক না। এরা সুযোগ পেলেই ক্ষতি করবে। কত কত কেস আসে প্রতিদিন থানায়, আপনি না দেখলে বিশ্বাসই করবেন না। মুখ সামলে কথা বলো আরিবা। মাহি আরিফের বউ, কোনো কাজের মেয়ে না। মা, আমি রুমে যাচ্ছি। মাহি মন খারাপ করে রুমের দিকে চলে গেল। আরিবা অবাক হয়, কারণ কয়েকদিন আগে যখন আরিফের বিয়ের ডেট ছিল, হঠাৎ একটা ফিল্ড থেকে ফেরার পথে আরিফ অ্যাক্সিডেন্ট করে দুটো পা অকেজো হয়ে পড়ার কারণে তার দীর্ঘ বছরের প্রেমিকা বিয়ের আসর বিয়ে ভেঙে দিয়ে চলে যান। আরিফ তাকে সবটাই ফোনে জানিয়েছে, কিন্তু মাহি তার জীবনে কোথা থেকে এলো সে জানে না। মাহি আমার বাড়ির একমাত্র বউ। মাহির অসম্মান আমি এক মুহূর্তও সহ্য করব না। সরি আন্টি, আমি আসলে জানতাম না আরিফ এই মেয়েটাকে বিয়ে করেছে। মেয়েটিকে আমি ছোট করতে চাইনি। কিন্তু তুমি এখন ওই ছোট করেই কথা বলে যাচ্ছ, ভুলে যেও না ভাই। তোমাকে বন্ধু ভাবলেও সে তোমার সিনিয়র অফিসার, আর মাহি তার বউ। তাই সম্মান দেখাতে না পারলে অসম্মান করার রাইটও তোমার নেই। আশা, ভালো আছো? আমি বেশ। ঘরের ভেতর তুমুল ঝড়। মাহি রেগে বোম হয়ে হাতের কাজ করছে, অতিরিক্ত শব্দ করছে, যে কোনো জিনিস ঠাস ঠাস করে ফেলছে। কাপড় গোছানোর সময়ও এত জোরে কাপড় ছাড়ছে, মনে হচ্ছে কাপড় কোনো অপরাধী। এমন ঝড়মুখর পরিবেশে কারোরই আসলে ঘুম হয় না। ফলাফল আরিফও ঘুম থেকে উঠে বসেছে। মাহির বিহেভ বোঝার চেষ্টা করছে। এই পিচ্ছি, তোমার হঠাৎ কি হলো? এই এই ওটা আমার ঘড়ি, একটু আস্তে মুছো, ভেঙে যাবে তো। পারবো না, আমি আপনার এই কাজটাও করতে পারবো না। আপনি আমাকে এই জন্য প্রথম রাত থেকেই এই বাড়ি থেকে তাড়াতে চাইছেন। আবার কি হলো? কি হয়নি বলেন? আমি পিচ্ছি হতে পারি, অবুঝ নই। সাত সকালে আপনার ছেলের বউ এসেছে বাড়িতে, যান তাদের গিয়ে রিসিভ করে বেডরুমে নিয়ে আসেন। আরিশ এসেছে নাকি? আগে বলবে না? আরিফ উঠে হুইল চেয়ারে বসার চেষ্টা করতে যেয়ে পড়ে যায়। মাহি চমকে উঠে দ্রুত এসে ধরে। ব্যথা পাওয়ার ভান করে আরিফ। মাহি দ্রুত আরিফকে তোলার চেষ্টা করে টেনে টুনে বিছানায় বসিয়ে দেয়। আপনার খুব লাগছে নাকি? জানেন না আপনি একা চলতে পারেন না? ছেলে বউ আসার কথা শুনে সব ভুলে গেছেন দেখছি, যে নিজের পরিবারের খেয়ালও নাই। আমি বসিয়ে দিচ্ছি, আসতে বলুন। তোমার কি হিংসা হচ্ছে নাকি বাড়িতে সতীন দেখে? আমি আপনাকে ভালোবাসি না, হিংসা করব কেন? আমাদের বিয়েটাও একটা ছেলে খেলা হয়েই আছে, তাই আমি ভেবে নিয়েছি আমি চলে যাব এই বাড়ি থেকে। বাহ, এই না সেদিন বলছিলে কোনো কিছুর বিনিময়ে আমাকে ছেড়ে যাবে না? হ্যাঁ, কিন্তু আপনার সুখ অন্য জায়গায় থাকলে আমি তো তা কেড়ে নেব না। ওকে কোথায় যাবে? আই মিন বাবার বাড়ি? জায়গা না হলে গাছতলায় থাকবো। বেশ চমৎকার, আমি বাইরে যাচ্ছি, তুমি একটু সেজে গুজে আসো। আফটার অল, সতীনের থেকে তোমাকে ভালো না দেখালে তুমি পিছিয়ে পড়বা না। আপনি একটা খারাপ লোক। আরিফ হাসতে হাসতে হুইল চেয়ার টেনে বেরিয়ে যায় ঘর থেকে। মাহি চোখে পানি চলে আসে। তার অভিমান হয়, এই পুরুষটাকে সে আস্তে আস্তে পছন্দ করতে শিখেছিল, অথচ কি হলো সে ভেবেই কান্না করে। পুলিশ স্টেশনে বসে আছে রিয়াদ। আরিফের কোনো খবর নেই, তাই দেখে তার মুখে বিরক্তির ছাপ। একের পর এক কল করেও রিসিভ করছে না দেখে চটে যায়। এই মুহিব, আরিফের কোনো খবর আছে? স্যার, আরিফ স্যার তো বিয়ে করে হানিমুনে গেছে। আমাকে তো তাই মেসেজ করলো, আপনাকে জানাইনি।
বিয়ে করেছে কিন্তু ওর না গার্লফ্রেন্ড পালিয়েছে, তো কাকে বিয়ে করেছে? শুনেছি স্যারের মা গ্রাম থেকে এক পিচ্চি মেয়েকে এনে স্যারের সাথে বিয়ে দিয়েছে। এই বেটা শেষ, এই পিচ্চি বউ বিয়ে করেছে, গার্লফ্রেন্ড নিয়ে কত অহংকার ছিল ওর সব গুড়িয়েছে, আবার বিয়ে করে সুখীও হবে। বাহ, স্যার আপনার হিংসা হচ্ছে নাকি? তুমি মনে হয় এ মাসের ভ্যানাস চাও না। সরি স্যার। স্যার আরিফ স্যারকে কোনো প্রয়োজন হলে আমাকে জানাতে পারেন। তুমি আরিফের ডান হাত নাকি? না মানে আপনি তো স্যারের সাথে ভালো করে কথাও বলেন না, আজ খবর নিচ্ছেন এই জন্য বললাম। তোমার স্যারকে ইনফর্ম করো নতুন কোচ আসছে, তার আন্ডারে ছুটিতে যেয়ে বসে থাকলে হবে? পেন্ডিং কাজ কে করবে? স্যার তো 2 মাসের ছুটিতে আছে, ওনার ডিউটি তো অজয় স্যার করবেন। অজয় স্যারকে ইনফর্ম করি। সবগুলো ফাঁকিবাজি ছাড়া কিচ্ছু বোঝে না, যাও অজয়কে ইনফর্ম করো। আরিফকে আসতে দেখে আরিস দৌড়ে এসে কোলের উপর বসে গলা জড়িয়ে ধরল। আরিবা দেখে মুচকি হাসছে। আরিবার আজকের ব্যবহারে আরিফা বেগম মন থেকে খুশি হতে পারছেন না। তিনি তার ছেলের বউয়ের ভবিষ্যৎ ভাবতে বসেছেন। মাহি আর সারা বেলা ঘর থেকে বের হলো না। আরিবা সারা দিন থেকে সন্ধ্যায় আরিশকে নিয়ে চলে যায়। দুপুরেও খেতে আসেনি মাহি, কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে। আরিফ সারাটা সময় আরিশের সাথে খেলাধুলো করেছে, গল্প আড্ডা দিয়ে সময় পার করেছে। তারও মাহির কথা মনে নেই। রাতের খাবারের টেবিলে মাহিকে না দেখে আরিফা চৌধুরী চিন্তিত হলেন। ভাইয়া, ভাবির কিছু হয়েছে নাকি? দুপুরে খেতে ডাকলে বলল খাবে না, পেট খারাপ করছে। আমি জোর করিনি, এখন দেখলাম ঘুমিয়ে পড়েছে কাঁথা গায়ে দিয়ে। ও, তোমাকে বলতে ভুলে গেছি, ও আরিবা আরিশকে নিয়ে আমাদের সম্পর্কটা ভুল বুঝেছে, তাই হয়তো রাগে খায়নি। এখানে হাসির কোনো কথা না আরিফ, নতুন বউকে তুমি ব্যাপারটা খুলে বলবা না? আমি ভুল ভাঙাতে চাইনি মা, আমার সাথে সংসার করতে হলে তাকে আগে ম্যাচিওর হতে হবে। এমন পিচ্চি নির্বোধ চিন্তা ভাবনা নিয়ে থাকলে বারবার আমি ভুল ভাঙাতে যেতে পারবো না মা। তোমাকে আগেই বলেছি মেয়েটার বয়স কম, ও এখনো তোমার মতো বুঝবে না, এটাই স্বাভাবিক। প্লিজ মুড খারাপ করো না তো আমার, আমি এসব প্যারা সামলাতে পারবো না। আমি অনেক ভেবেছি আজ তুমি আরিবা আরিশের সাথে সম্পর্কে দূরত্ব আনো। একটা মেয়ে হয়ে সব সহ্য করা যায় না। কি বলছো তুমি মা? আরিবা আমার বোনের মতো, আর আরিশকে তো জানোই, ছোট থেকে ওর বাবা নেই, আমাকে বাবার মতো দেখে। তুমি ওর বাবা নাও, আর আরিবা তোমার নিজের বোন না। আজ আরিবা বাড়িতে এসে মাহির সাথে বাজে বিহেভ করেছে। হ্যাঁ, আমি এবারের মতো ছেড়ে দিলাম, এরপর এসব আর টলারেট করব না। দূর, ভালো লাগে না, আমি রুমে গেলাম এখন, আর খাবো না। মাহির জ্বর 104 ডিগ্রি, বেহুশের মতো পড়ে আছে বিছানার কোণে কাঁথা মুড়ি দিয়ে। আরিফ রুমে এসে তা দেখার প্রয়োজন বোধ করল না, চুপচাপ বিছানায় বসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ মাহি কেঁদে উঠল। জ্বরের ঘোরে সে একবার কাঁদছে, একবার বকবক করছে এত সময় ধরে। আরিফের কানে পৌঁছাতেই সে রেগে উঠল। তোমার সমস্যা কি? দেখো, আরিবা যদি আমার বউ হতো তোমাকে আমি বিয়ে করতাম, আমার ছেলে বউকে তাহলে বাড়ির বাইরে রাখতাম? এতটুকু কমন সেন্স থাকা প্রয়োজন, এর জন্য সারাদিন ঘরে বসে কাঁদবে? আমি চলে যাব, সবাইকে ছেড়ে দূরে চলে যাব, কারো জীবনে থাকবো না, কারো টর্চার আর সহ্য করব না। টর্চার? এই তোমাকে আমি কখন টর্চার করলাম? দেখো, তুমি কিন্তু আমাকে মিথ্যা ব্লেম করছো। মা, তুমি অনেক পচা, আমাকে ছেড়ে তুমি চলে না গেলে আমি এত কষ্টের জীবন পেতাম না। যেখানেই যাই সবাই কষ্ট দেয়, আমাকে তোমার কাছে নিয়ে চলো মা, আমি তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাতে চাই। মা, এই মাহি আমাকে তোমার মা মনে হচ্ছে কেন? কিসব বলছো? মাহি এপাশ ঘুরে আরিফের কোলে মাথা রেখে জড়িয়ে ধরল। আরিফ চমকে ওঠে, পাশাপাশি ভড়কে যায়। মাহি তখনও পাগলের প্রলাপ বকে যাচ্ছে। মাহি, মাহি, তোমার তো অনেক জ্বর। মাহি, চোখ মেলে দেখো, এই মেয়ে কখন থেকে তোমার জ্বর এলো? জ্বর আসেনি তো, কষ্ট এসেছে, বুকের মধ্যে ব্যথা এসেছে। উঠে বসো দেখি, আমি তোমাকে ওষুধ এনে দেই। ছাড়ো আমাকে। ছাড়বো না, মাকে পেয়েছি অনেকদিন পরে, ছাড়বো না। মা, আমার থেকে আর দূরে যেও না, আমার অনেক কষ্ট হয়। এই মেয়েটা তো হুঁশেও নাই, কী সব বলে যাচ্ছে। আমাকে ছাড়ো দেখি ওষুধ দেই। মাকে ডেকে দিচ্ছি, তোমাকে শরীর রেসপন্স করে দিবে। আরিফ জোর করে উঠে গেল। সে তার মায়ের রুমের সামনে যেয়ে ডেকে এসেছে, কিন্তু আরিফা বেগম রেগে আর আরিফের কথা শুনলেন না, দরজাও খোলেননি। আরিফ উপায় না পেয়ে নিজেই মাহির কপালে জলপট্টি দিচ্ছে, ওষুধ খাইয়ে দিয়েছে জোর করে, কিন্তু ফলাফল মাহি বমি করে দিয়েছে। আরিফ এবার বেশ বিরক্ত হলো, বিছানায় কাঁথা বালিশ ফেলে দিল রুমের একপাশে। মাহির গায়ের জামায় বমি,
আরিফ উপায় পায় না, চিন্তা করে চোখ বন্ধ করে কাপড় পাল্টে দেবে। পরে চিন্তা করলো ঘরের লাইটস অফ করে মাহির জামা পাল্টে দেবে। যেই ভাবা সেই কাজ, ঘর খুঁজে মাহির নতুন জামা বের করে আনে। লাইট অফ করে মাহির ড্রেস পরিবর্তনের সময় মাহি জাপটে ধরে থাকে। হাঁসফাঁস করে আরিফ। কি করছো? ছাড়ো আমাকে, আর এটা পরে নাও। উফ, ছাড়বো না। তুমি খুব খারাপ লোক, আমাকে মেরেছো। কখন মারছি? দেখো আমি আরিফ, তোমার হাজবেন্ড। মিথ্যা কথা। তুমি আমার স্বামী হও, হাজবেন্ড না তো। বেয়াদব স্বামী, যার 2-3টা বউ লাগে। তুমি কি ইচ্ছা করে এমন করছো? জ্বর হলে কেউ মাতলামি করে? তুমি আর কি খেয়েছো বলো তো? আমি তোমাকে পেয়েছি কি পচা মাংস তোমার? মাহি, শান্ত হয়ে বসো। এখন দয়া করে আমার মাথা খেও না। আমি কিন্তু তোমাকে কঠিন শাস্তি দিব সকালে। আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। মাহি ঢলে পড়ে। আরিফ ধরে নেয় মাহিকে, কাপড় পাল্টে বিছানায় শুইয়ে হাত ছেড়ে দাঁড়ায়। পরের বার আরও ওষুধ খাওয়াতে যায় না বমির ভয়ে। রাতভর পানিপট্টি দিয়ে জ্বরটা একটু কমে। আরিফ বসে থেকে ঘুমিয়ে যায়। মাহির ঘুম ভাঙে সকালে। চোখ মেলতে কষ্ট হয়। গায়ে পায়ে প্রচণ্ড ব্যথা জ্বরের কারণে। মাথাটাও ভার হয়ে আছে। বিছানার হেডে আরিফকে হেলে বসে ঘুমাতে দেখে চমকে ওঠে। উঠে গেছো? এখন জ্বরটা কেমন আছে দেখি? আপনি এখানে বসে বসে ঘুমাচ্ছেন কেন? রাতে তোমার জ্বর উঠছিল, এজন্য পানির পট্টি দিচ্ছিলাম। কখন ঘুমিয়েছি বুঝতে পারিনি। রাতে আমি ঠিক আছি, কিন্তু আমার মনে হয় রাতে আপনাকে আমি হাঁটতে দেখেছি। ঠিক মনে পড়ছে না, আবছা মনে হচ্ছে। হাঁটতে? জ্বর হলে তোমার ব্রেন যে বেড়াতে চলে যায় আমাকে আগে বলবে না? আমি কিভাবে হাঁটবো? আমার কি পা ঠিক হয়েছে? তাও ঠিক। আপনি হাঁটবেন কিভাবে? রাতে তো তোমার মাও এসেছিল তোমার কাছে, সেগুলো মনে নাই? সরি, আমার জ্বর হলে আমি একটু উল্টাপাল্টা বকাঝকা করি, কিছু মনে করবেন না। আমার আসলে পরে কিছু মনে থাকে না। যাও, আমার জন্য কড়া এক কাপ চা করে আনো, আমার মাথা ধরেছে। এখনই আনছি। মাহি বিছানা ছেড়ে নামতে যায়। চোখ পড়ে ঘরের কোণে পড়ে থাকা কাঁথা, তার পরা জামা সহ বালিশ। মাহি চমকে তাকায় নিজের দিকে। আমার জামা কে পাল্টেছে? মা পাল্টেছে। রাতে বমি করেছো কয়েকবার, নোংরা হয়ে গেছিলে, তাই মাকে বলছিলাম আসতে। ও আচ্ছা, আমি সব পরিষ্কার করব। আপনাকে চা দিয়ে যাই আগে। মাহি বিছানা ছেড়ে নামে, কিন্তু হাঁটার মতো বল পায় না। খাট ধরে ধরে হেঁটে এগোতে নেয়। আরিফ বিছানা থেকে নেমে মাহিকে কোলে তুলে শুইয়ে দেয়। তোমার শরীর এখনো দুর্বল, শুয়ে থাকো। আমি যাচ্ছি, তোমার জন্য খাবারটাও একসাথে নিয়ে আসবো। আপনার পা, আপনি হাঁটতে পারছেন? আপনি ভালো হয়ে গেছেন? আমি বরাবর ভালো ছিলাম। গার্লফ্রেন্ডকে টেস্ট করার জন্য নাটক করছিলাম, কিন্তু বুঝতে পারিনি সে সত্যি বিয়ে ভেঙে চলে যাবে। পরে ভেবেছি যে তুমিও হয়তো বিয়েটা করবে না, করলেও চলে যাবে। কিন্তু যে আমার বউ ছেলে আছে শুনে জ্বর বাঁধিয়ে ফেলে, তাকে আর পরীক্ষা করার কিচ্ছু নাই। মানে? কিচ্ছু না, তবে মাকে বলবে না এতদিন নাটক করেছি, তাহলে আমাকে পিটাবে। কয়েকদিন পর রায়হান তখন গোডাউন থেকে পালানোর পথ খুঁজছে। কিশোর পাশে বসে ঘুমোচ্ছে। চেয়ারে বাঁধা রায়হান তার নিজের বাঁধন খুলে ফেলছে কৌশলে, কিন্তু শেষ চেষ্টাও বৃথা গেল। গোডাউনের দরজা খুলে ভেতরে প্রবেশ করছে আরিফ আর মুহিব। স্যার, এত পালানোর চেষ্টা করেছিল। ভাই আমার, এখান থেকে পালানোর পথ বন্ধ, যদি না আমি চাই। আরিফ, তুই হাঁটতে পারছিস? ভেবেছি সারা জীবন হুইল চেয়ারে বসে কাটাবি, আর তোর সুন্দরী বউকে আমি রাজদের সময় দেব। বাচ্চা হবে আমাদের, কিন্তু বারবার নাম থাকবে তোর। বাস্টার্ড। আরিফ রেগে রায়হানকে ঘুষি দেয়। রায়হান পড়ে যায় ফ্লোরে। কিশোরের ঘুম ছুটে যায়। দৌড়ে আসে সে। স্যার, একটু চোখ লেগে গেছিল, সরি স্যার। ইটস ওকে কিশোর, তুমি এখন যাও। তোমার বেশ কষ্ট হয়েছে, এবার আমরা সামলে নেব। ঠিক আছে স্যার। স্যার, রায়হান বলেছিল ওর নাকি আন্ডারওয়ার্ল্ড এর সাথে হাত আছে, ব্যাপারটা দেখবেন। আমি আসি। বাহ, তাই নাকি? কিরে ফকির নির্পুত, তোর আবার কি হাত আছে রে? কোন দল? তোর দাদার নাম বলতো, আমরা একটু শুনি। আমাকে মেরে কাজটা তুই ঠিক করিসনি আরিফ। আমি যখন এখান থেকে বের হব তোর কি অবস্থা হবে ভাব একটাবার। স্যার, ও আপনাকে রাগাতে চাইছে, ওর প্ল্যান ভিন্ন। কুল স্যার। মুহিব, ওকে উল্টো করে ঝুলিয়ে দাও। আমিও ওর শরীরের চামড়ার নিচে কত চর্বি জমছে দেখতে চাই। জি স্যার। স্যার, ওপর মহলে অর্ডার আছে, এটাকে কিন্তু শেষ করা যাবে না। জাস্ট পোস্ট থেকে কথাগুলো বের করতে হবে। রায়হানকে উল্টো ঝুলিয়ে বেঁধে দিয়েছে মুহিব।
আরিফ তার পরিচিত লাঠিটা হাতে তুলে নিয়ে রায়হানকে মারা শুরু করে। রিয়াদ বসে সিসি ক্যামেরার ফুটেজ দেখছে, সাথে কানেক্টেড আছে মুহিবের সাথে। মুহিম, এত মারলে ছেলেটা মরে যাবে। আরিফ চটে আছে কেন? স্যারের বউয়ের দিকে বাজে নজর দিয়েছে, তার ওপর স্যারের ফ্যামিলিকে মারার হুমকি দিচ্ছে। বুঝেননি তো, ফ্যামিলি যখন এসবের মধ্যে আসে। বাট ছেলেটা না ওর কাজিন? জি স্যার। ব্যাপরা, ছেলেটা কি মুখ খুলেছে? ওই সব অস্ত্রোপচারের সঙ্গে কে কে জড়িত জানা গেছে? না স্যার, এখনো মুখ খোলেনি, হয়তো দ্বিতীয় স্টেপ ফেলতে হবে। তবে দ্রুত তাই করো, আর ছেলেটাকে মারতে নিষেধ করো, এত মরে যাবে। ওকে স্যার। আরিফ মেরে চলেছে, রায়হান মার খেয়ে বেহুশ হয়ে গেছে। মুহিব গিয়ে আটকে দিল আরিফকে। আরিফ হাঁপাচ্ছে, হাতের লাঠিতে রায়হানের রক্ত লেগে আছে। স্পেশাল ফোর্স অফিসার আরিফ তখন মুহিবকে ধাক্কা দেয়। মুহিব সরো, ওকে তো বলতেই হবে কে ওর এই অপকর্মের সাথে জড়িত। স্যার, এত মানলে মরে যাবে, আপনি চলেন, এখন আমি এনাকে ডক্টর নাদিয়াকে পাঠিয়ে দিচ্ছি। প্রয়োজন নাই, ওই মেয়ের নাম নিবে না আমার সামনে। কোনো ডাক্তারের প্রয়োজন নাই, আর দরকার হলে নতুন নিয়োগ দাও। ওকে স্যার, আপনি চলেন, আপনাকে অফিসে পোস্টে দেই। দ্বিধার কোর্সটা রিওপেন করবেন বলছিলেন, আপনি সব ফাইল রেডি করে রাখছি আপনার জন্য। ওর বাবা ওয়েট করছে অফিসে। ওরা বেরোতে বেরোতে গাড়িতে বসে আলোচনা চালিয়ে যায়। ওকে, আর হ্যাঁ, কি যেন নাম ওই ছেলেটার? মাহির ভাই, ওর কোনো ইনফরমেশন? জি স্যার, নাম নয়ন, 1 নম্বরের নেশাখোর। রাত দিন নেশা করে ম্যাডামের ওপর নির্যাতন করতে। ম্যাডামের বাবা অনেক চেষ্টা করেও তাকে ঠিক করতে পারেনি, বরং তার উপরও শারীরিক নির্যাতন করত। ছোটটাকে কি তুলে আনবো? না, সব এভিডেন্স, প্রুফ, ডিটেলস ফাইল রেডি করো, তারপর দেখব। ততদিন নেশা করতে দাও মন মতো। স্যার, কয়েকবার তো ম্যাডামের ওপর বলতে যাচ্ছি যে ম্যাডাম আসলে। কি বলতে চাইছো তুমি, ক্লিয়ার করে বলো। স্যার, আই থিঙ্ক ম্যাডাম আসলে কিভাবে বলবে। মুহিব, তুমি বলবে? ম্যাডাম, পাশের বাড়ির লোকজনদের ধারণা ম্যাডাম নিজের ভাইয়ের কাছে রেপ হয়েছে। মুহিব, সরি স্যার, বাট ওনার এই ইনফরমেশনই দিয়েছে, যার জন্য ম্যাডামের বাবা অবশেষে ম্যাডামকে দূর সম্পর্কের ফুফুর বাড়ি রেখেছিল। পরে আপনাদের বিয়েটা ওখান থেকেই হয়েছে। ওখানে কেউ ব্যাপারে জানালো? আরিফ যেন আর নিতে পারল না, সে একদম চুপ হয়ে যায়। সে চেয়েছে এখন মাহিকে আপন করে নেবে, স্ত্রীর মর্যাদা দিয়ে দুজনে হ্যাপি থাকার চেষ্টা করবে। কিন্তু সেদিন জ্বরের ঘরে মাহি কিছু কথা বলেছিল, যার জন্য আরিফের মনে হয়েছে মেয়েটার জীবনে দুঃখ ছিল। সে চেয়েছিল তার অতীতের দুঃখগুলো জেনে সবটা সলভ করবে, কিন্তু এমন জঘন্য সত্য বের হবে আরিফ তা কল্পনাও করেনি। করুণা হচ্ছে তার মাহির জন্য। দিন শেষে সে মেনে নিতে পারছে না এমন একটা মেয়েকে জীবন সঙ্গী হিসেবে, ভাবলেই তার অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকের ভেতর। অফিস রুমে প্রবেশ করে চুপচাপ চেয়ারে বসে রইল। আমি শুনে খুশি হয়েছি যে তুমি সুস্থ হয়ে গেছো। মুহিব, মুহিব, এই মেয়ে আমার কেবিনে কি করছে? বলেছি না অনুমতি ছাড়া কাউকে ভেতরে আসতে দিবে না। মুহিবকে ডেকে লাভ নেই, আমি জোর করে এসেছি। দেখতে এলাম তুমি এখন কেমন আছো। আপনার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছাটুকু আমার মরে গেছে। দয়া করে বেরিয়ে যান আমার কেবিন থেকে। আসতে পারি? মাহি, তুমি? এই মেয়েটা আবার কে? আমাকে ভেতরে আসতে না দেওয়ার কারণ কি এটাই যে তুমি এখানে অন্য মেয়ের সাথে ডেট করছো? আমি মনে হয় ভুল সময়ে এসে পড়েছি। আমি বাহিরে অপেক্ষা করছি, আপনি কাজ শেষ করুন। মাহি চলে যেতে নাই, আরিফ উঠে এসে হাতটা ধরে আটকে দেয়। নাদিয়া হিংসায় জ্বলে ওঠে। ডিপার্টমেন্টের সব থেকে সুন্দর, লম্বা, আকর্ষণীয়, বডি ফিটনেস পুলিশ অফিসার আরিফের একসময় নাদিয়া নামক মানুষটাই এত আকৃষ্ট ছিল যে সবাই জ্বলতো তাদের জুটি দেখে। ডাক্তার নাদিয়াও হাতের আঙুলে নাচিয়ে বেরিয়েছে আরিফকে, কিন্তু আরিফ বুঝতে পারেনি নাদিয়া আসলে মন থেকে তাকে ভালোবাসে না, সবটাই ছিল তার স্বার্থ। বিয়ের আগে প্রিয় অ্যাসিস্ট্যান্ট মুহিবের কথায় সে নাদিয়ার ভালোবাসা টেস্ট করার জন্যই যে নাটকটা করেছিল, ফাঁদে পা দিয়েছিল নাদিয়া। তাই তো আজ আরিফ সেই অন্ধকার ভালোবাসা থেকে মুক্তি পেয়েছে। তোমার কোথাও যেতে হবে না পিচ্চি, আমি একদম ফ্রি বসেছিলাম। এসো বসো তো। এখন বলো কেন এসেছো? স্বামীর অফিস দেখতে বুঝি? উনি? হ্যালো মিসেস, আমি নাদিয়া,
তোমার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ড। ও তো এই সেই মেয়ে যার কথা মা বলেছিল। মেয়েটা দেখতে আসলেই অনেক সুন্দর। তোমার পরিচয় কেউ জানতে চাইনি, বেরিয়ে যাও এখান থেকে। কেন ভয় পাচ্ছ বুঝি বইয়ের সামনে আমাদের সম্পর্কটা ওপেন হয়ে যাবে বলে? আপনি ভুল করছেন আপু। আপনার সম্পর্ক আমার নতুন করে জানার কিছু নেই, তবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ? দেখো মেয়ে, আমি এখানে তোমার ধন্যবাদ নিতে আসিনি। তবু আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। কেন বলুন তো? আপনি যদি ওনাকে না ছাড়তেন তাহলে আমি পেতাম না। আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকব। তুমি তুমি এখনো বেহায়ার মতো দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও। নাদিয়া অপমান সহ্য করতে না পেরে চলে যায় নিজের কেবিনের দিকে। আরিফ শ্বাস ছাড়ে। মাহিকে খুব বেশি খুশি দেখাচ্ছে। মেরুন একটা শাড়ি পরে সেজেগুজে এসেছে। অবশ্য খুশি হওয়ারই কথা। আরিফ সকালে তার সাথে অনেক সুন্দর ব্যবহার করে বেরিয়েছিল, তবে আরিফের মুড বদলেছে। সবটা হঠাৎ সে মেনে নিতে পারছে না। মাহিকে দেখলে তার ওইসব কথা মনে পড়ে যাচ্ছে যা তাকে মুহিব জানিয়েছে। আপনার গার্লফ্রেন্ড অনেক সুন্দরী। একই জায়গায় কাজ করেন আপনারা? আমাদের ডাক্তার ডিপার্টমেন্টের হেড সে। ও, আপনাদের জুরিটা আসলে অনেক সুন্দর ছিল। কেন এসেছো অফিসে, তাও আমাকে না জানিয়ে? না জানিয়ে কি বলছেন? আপনি তো মেসেজ করে ডেকেছেন, বললেন এখানে আসতে, আমাকে নিয়ে ঘুরতে বের হবেন। মেসেজ? কোথায় মেসেজ? আপনি করেননি, কিন্তু আপনার ফোন থেকেই তো আমার ফোনে মেসেজ এলো। আচ্ছা, ভুল হয়েছে হয়তো। ঠিক আছে, আপনি কাজ করুন, আমি বাড়ি ফিরে যাচ্ছি। মাহির মনটা নিমেষেই খারাপ হয়ে গেল। সে তো চেয়েছে জীবনের কাছে এমন একটা মানুষ যাকে আঁকড়ে সে বাঁচতে চায়, অথচ জীবন তাকে এমন একটা মানুষ দিয়েছে যে কিনা তাকে ভালোই বাসে না, তার কেয়ার করে না, খেয়াল রাখে না। মাহির চোখে পানি এসে পড়ে। সে কেবিন থেকে বেরোতে বেরোতে চোখের পানি মুছে হেঁটে বেরিয়ে যায়। আরিফ কিছু বলল না, চুপচাপ দেখলো। মুহিব তখন আসে। স্যার, ম্যাডামকে দেখলাম বেরোতে, এনি প্রবলেম? কি বলছো মুহিব? শুনি নাই। স্যার, আপনাকে অন্য মনস্ক দেখাচ্ছে খুব। আমি ঠিক আছি, তুমি হাতের ফাইলগুলো এদিকে দাও তো দেখি। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে মাহি, চোখ বারবার মুছছে। বেহায়া মনটা তার কাঁদছে। একটা লোকের ডাকে এসে দাঁড়িয়ে যায়। তুমি মাহি রাইট? ছবির থেকে সরাসরি দেখতে তোমাকে আরো বেশি সুন্দর লাগে। আপনি কে? আগে বলো কাঁদছো কেন? তোমার সুন্দর মুখ গোলাপি হয়ে গেছে কান্নার জন্য। আপনি আমার পরিচিত কেউ নন, রাস্তা থেকে সরেন, যেতে দেন। বরের মতোই অহংকারী। কিছু বললেন? হ্যাঁ, বলছি যে এদিকে কোথায় গিয়েছিলে? আপনি এত গায়ে পড়া কেন? রাস্তার মাঝে দিন দুপুরে একটা মেয়ের বিরক্তির কারণ হতে লজ্জা করে না? এই মেয়ে, তুমি কিন্তু বেশি বেশি বলছো। জানো আমি কে? মিস্টার রিয়াদ, আপনার এতই খারাপ দিন এলো যে রাস্তায় লোক ধরে ধরে নিজের পরিচয় দিয়ে বেড়াচ্ছেন? অবশ্য এমনটা তো হবেই। কাজ যদি প্রাউডলি করতে পারতেন তবে এমনি সবাই চিনত, এভাবে পরিচয় দেওয়া লাগতো না। আপনি কি বলতে চাইছো তুমি? আপনি দেখছি বর্তমানে বাংলাও ভুলে যাচ্ছেন। ইংলিশে ট্রান্সলেট করে বলবো? আমি স্প্যানিশও পারি। আমার কাজ আছে, এক্সকিউজ মি। রিয়াদ ওদের পাশ কাটিয়ে চলে গেল। মাহি হেসে ফেলে। আরিফকে এখানে ওর পিছু পিছু আসতে দেখে মনে মনে খুশিও হয়, তবে মুখে অভিমান ফুটিয়ে রাখে। আরিফ মাহির পাশাপাশি হাঁটছে। পরপর একটা খালি রিক্সা দাঁড় করিয়ে মাহির হাত টেনে রাতে উঠে পড়ে। আপনার কাজ আছে না? এখানে এসেছেন যে? তুমি কাঁদছিলে কেন? লোকেদের কি বোঝাতে চাও তোমার হাজবেন্ড তোমার কেয়ার করে না? এটা কখন বললাম? রিয়াদের সাথে এত কথা বলার কি আছে? ওই ব্যাটা একটা ক্যারেক্টারলেস। পরের বার থেকে সাবধান থাকবে। আপনিও তো নিজের কেবিনে আপনার গার্লফ্রেন্ডের সাথে ছিলেন, আমি কিছু বলেছি? শোধ নিচ্ছ নাকি? আমার কি আর সে সাধ্য আছে? মামা এখানে দাঁড়ান, এই নিন আপনার ভাড়া। নামও মাহি। এখানে কেন? তোমার সাথে কি ডিউটি পোশাক পরে ঘুরবো? চেঞ্জ করে নিব মল থেকে, তারপর বেরোবো একসাথে। ও, সবাই দেখেন কেমন করে তাকিয়ে আছে। সবাই আপনার পুলিশের পোশাক দেখে আমাকে নিশ্চয়ই কয়েদি ভাবছে। ভুল কিছু তো নয়, তুমি এখন থেকে এই পুলিশ অফিসারের কয়েদি। মুক্তির আশা বাদ দাও। ওই দোকানে চলেন, সুন্দর পাঞ্জাবি দেখাচ্ছে। আমি পাঞ্জাবি পরি না, তেমন শার্ট নেই। প্লিজ একটা নেন, যখন আমরা ঘুরতে বের হব তখনই পরবেন শুধু, আপনাকে পাঞ্জাবিতে সুন্দর লাগে। অন্যদিন আরিফা বেগম চটে আছেন কিশোরের ওপর। আজকাল ছেলেটা ঠিকঠাক কাজ করছে না, একটা বললে অন্যটা করে রাখছে। আরিফা বেগম কিশোরকে বকছেন। রহমান বেগম তখন হন্তদন্ত হয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। আফা, আপনি প্লিজ আরিফকে একটু বলেন, আমার ছেলেটাকে এখনো পেলাম না।
ও যদি কোনো সাহায্য করতে পারে, পুলিশও কেসটা ঢিলামি করছে। কয়েকটা দিন হলো ছেলেটা আমার মিসিং। আমি তো আরিফকে বলেছি ওর সাধ্য মতন ও চেষ্টা করবে ভাই। আপনাদের বাড়ির কোনায় কোনায় সিসি ক্যামেরা, অথচ কোনো ভিডিওতেই আমার ছেলে বের হওয়া দেখা যায়নি। এটা কি একটু সন্দেহজনক নয় বলেন? মামা, তাহলে কি আমরা আপনার ছেলেকে গুম করেছি বলতে চাইছেন? দেখো রহমান, আরিফ যথেষ্ট সৎ এবং সরল পুলিশ অফিসার, সব সময় সবার ভালো করার চেষ্টা করে। তোমারও তো কত সাহায্য করেছে কতদিন, তুমি কি তা ভুলে গেছো? আপা, কিছুই ভুলিনি, এজন্য আবারও ফিরে এসেছি। আপনি যদি বলেন আরিফ ঠিক একটা ব্যবস্থা করবে। আমার একটা মাত্র ছেলে আফা। এই জন্য ছেলেমেয়েরা কখন কি করছে না করছে বাবাদের সব সময় খোঁজ রাখতে হয় মামা। এখন কান্না করলে হবে? আশা মা, আমি কি রায়হানের খেয়াল রাখিনি ভালো করে? না জানি কি অপকর্ম করতেছে, কাজ জালে আটকা পড়ছে। বাড়ির চাকর হয়ে এত বড় কথা বলিস কিসের জন্য? ছেলে যখন কারি টাকা এনে দেয়, তখন আরও গভীরভাবে খবর রাখতে হয় টাকাটা সৎ পথের ইনকাম কিনা। যাই হোক, আপনার ছেলে তো একজন সৎ লোক, ঠিক খুঁজে পাবেন। এই কিশোর, এখান থেকে যা, যখনই দেখবো জ্ঞান দিতে থাকিস। রহমান, আরিফ ফিরলে আমি আজ আবারও এই ব্যাপারে কথা বলবো। শুক্রবার সন্ধ্যায় এক চিপা গলিতে বসে নেশার ধোঁয়া টানছে নয়ন, সাথে বসে আছে আরো দুজন। নেশায় বিভোর ছেলেগুলো খেয়াল করেনি তাদের পাশে এসে দাঁড়িয়েছে শিকারীর দল। বাজপাখির মতো ছো মেরে শিকার ধরে উড়াল দেওয়ার মতোই তাদের কয়েকজন তুলে নিল নিজেদের সরকারি জিপে, এনে ফেললো অন্ধকার এক ঘরের মেঝেতে। আরিফ সেখানে আগে থেকে উপস্থিত। নয়নের সামনে দাঁড়ানো আরিবাকে দেখে নয়ন ফোকলা হাসলো। হুশে নেই ছেলেগুলো। এই মামা, এই মালটা আবার কে রে? হ্যাপি সুন্দর দেখতে। ছি, এরকম একটা ফ্যামিলি থেকে উঠে আসা মেয়েকে ঘরে রাখছো কিভাবে আরিফ? ওকে আলাদা রেখে বাকিগুলোকে নিয়ে যাও, ওর সাথে আমি ডিল করব। আমাদের কাজ এগুলোকে হ্যান্ডেল করা নয়, তার জন্য লোকাল পুলিশ আছে। তবু তোমার কথায় আমি এই নোংরা পোকাগুলোকে তুলে আনছি, এতে তুমি ডিল করো। আমার তো ইচ্ছা করছে গুলি করে বুক ঝাঁঝরা করে দেই। তুমি যা করেছো থ্যাঙ্কস, যাও এখন। মুহিব, এদিকে আসো। বুঝে গেছি স্যার। স্যার, এটা ফাইল এমনভাবে তৈরি করেছি সর্বোচ্চ শক্তি আওতায় আসবে, আজীবন জেলে পচে মরবে। তার আগে আপনি কি বলতে চান বলুন, আমি দেখছি। সকাল সকাল মাহি ঘুম থেকে উঠে লজ্জায় লাল নীল হচ্ছে, কারণ আরিফ বলে গেছে আজ তাকে নিয়ে আবারও ঘুরতে বের হবে। সে খুব খুশিতে আছে। আরিফের ব্যবহার এখন বেশ নমনীয় তার প্রতি। বিকেল গড়াতেই বাড়িতে আসে মিম। আরিফা বেগম তাকে চেনে, তাই যত্ন করলো নাস্তা পানি দিয়ে। আন্টি, আরিফ স্যার একটু বিজি, এই জন্য ম্যাডামকে আমার সাথে যেতে বলেছে, যদি আপনি অনুমতি দেন। এখানে আমার আর কি অনুমতি লাগবে? যাও, আমি মাহিকে ডেকে দিচ্ছি। ওই তো বৌমা এসে গেছে। মা আশা কোথায়? কলেজে গেছে। উনি কে? হ্যালো ম্যাডাম, আমি পুলিশ কনস্টেবল। আরিফ স্যারের সাথে আমার জব। স্যার বিজি, এই জন্য আমার সাথে আপনাকে যেতে বলেছে। ও ওকে, চলেন। বাট উনি যখন বিজি তখন আর আমার না গেলেও হতো, পরে কখনো ঘুরতে যেতাম। আরে বৌমা, আরিফ যখন মেয়েটাকে পাঠিয়েছে ওর সঙ্গে চলে যাও, চিন্তা করো না তো। মা, আসছি। আশা আসলে বলবেন ওর রুমে আমি ড্রেসগুলো রেখে দিয়েছি ফ্রেশ করে। এই দেখুন, স্যারের কলও চলে এসেছে। হ্যালো স্যার, আমরা বেরোচ্ছি। ওকে। মাহি মিমের সঙ্গে যায়। মিম মাহিকে নিয়ে আসে কোনো একটা পরিত্যক্ত কারখানায়। মাহি প্রথমে ভয় পেলেও আরিফের সাথে মিমের কথা হচ্ছে দেখে সে সাথেই যায়, কোনো প্রশ্ন করে না। একটা জায়গায় এসে মিম থেমে যায়। ম্যাডাম, আপনি এখানে অপেক্ষা করুন, স্যার এখানে আপনাকে নিতে আসবে। এমন জায়গায় বউকে নিয়ে কে ঘুরতে আসে? দেখতে চারপাশে জঙ্গল আর মাঝে একটা পরিত্যক্ত কারখানা। আপনার হয়তো ভুল হচ্ছে কোথাও। এসে গেছি। মিম, ক্যান লিভ নাও? ওকে স্যার। ম্যাডাম কিন্তু ভয় পেয়েছে। বাই স্যার। ম্যাডামের তো ভয় পাওয়া এখনো বাকি। চলো। আপনি আবার এই পোশাকে কেন? আমরা তো ঘুরতে যাব বলছি, আর এই পরিবেশে কে আসে? সন্ধ্যা হয়ে যাবে, আমার এখানে ভালো লাগছে না। ভেতরে চলো, ভালো লাগবে। আরিফ জোর করে মাহিকে নিয়ে ভেতরে আসে। মাহি ভেতরে এসে অবাক হয়ে যায়। বাইরে থেকে কারখানাটা যতটা পরিত্যক্ত মনে হয়, ভেতরে তার বহুগুণ আধুনিকতায় সাজানো লাইভ মডেল। মাহি অবাক হয়ে যায়, চারপাশ দেখছে। দুই একজন লোক বসে নিজেদের মতো ডেস্কটপে কাজ করছে। সরু পথ দিয়ে আরিফ মাহিকে আরো ভেতরের দিকে নিয়ে যায়। ডান পাশের দরজা খুলে ভেতরে প্রবেশ করে লাইভ অন করতে মাহি দেখতে পায় একটা সেল।
যেখানে তার ভাই আটক হয়ে আহত অবস্থায় বসে আছে। চমকে যায় মাহি, থমকে ধরে আরিফের হাত। এইসব কি? কেন নিয়ে আসছেন এখানে আমাকে? আমি এখন দেখবো না, প্লিজ আমাকে বাড়িতে নিয়ে চলেন। রিল্যাক্স, আমি জানি তোমার জীবনে এমন অনেক ঘটনা আছে যা তুমি কাউকে জানাওনি। আমি ওগুলো জানতে চাই। মাহি, মাহি তুই এসেছিস বোন? আমাকে বাঁচা প্লিজ, এরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচা প্লিজ। তুমি কি এখনো বেঁচে আছো? এটাকে কি বাঁচা বলে? রাত দিন পার করো নেশার ঘোরে। তোমার কাছে জীবন মানে কি? বোন আমার, আমি না তোর ভাই, এইসব বলিস না। আমি সব ছেড়ে দেবো, তুই প্লিজ আমাকে বাঁচা। আমি সব বলবো, তবুও আমাকে এখান থেকে নিয়ে চলেন আরিফ। আমি এই লোকটাকে দেখতে চাই না। ইয়া, তুইও আমাকে ভয় পাস? সবাই ভয় পায়, সবার ভয়ে ভাবা উচিত। আমি কিং, আমি এখান থেকে বের হতে পারলে সবগুলোকে খতম করে দিব। আরিফ, আমি বাইরে যাব, আমার দম বন্ধ লাগছে। ওকে, বাহিরে বসি, চলো। মাহি ভয়ে কাঁপছে। লোকটাকে দেখলেও তার গায়ে কাটা দেয়। আরিফ পাশের কেবিনে এনে বসিয়ে পানি এগিয়ে দেয়। মাহি পানিটুকু খেয়ে নিঃশ্বাস ফেলে। এটা এমন একটা জায়গা যেখানে আমাদের অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। ঠিক তেমন এখান থেকে বাহির হতেও পারে না। এখানের কোনো কথাও শব্দ ও বাহিরে যায় না, বুঝতে পারছো? আমাকে এইসব ফেস করাচ্ছেন কেন? আমি এসব দেখতে চাই না। আমি একটা স্বাভাবিক জীবন যাপন করতে চেয়েছি। কিন্তু আমার লাইফ সাধারণ নয়। তুমি এত সময় বুঝে গেছো আমি একজন সিক্রেট এজেন্ট, পুলিশ অফিসার। সেসব সাইডে রাখি। আমি চাই তুমি তোমার অতীত থেকে বেরিয়ে আসো, বর্তমানে বাঁচো, মন খুলে খুশি মনে বাঁচো। আমি আপনার সাথে খুশিই আছি। কিন্তু আমি নেই কেন জানতে চাও? কারণ তোমাকে যখন দেখি আমার বারবার কিছু কথা মনে পড়ে যায়। আমি বারবার চেয়েও তোমাকে ছুঁতে পারছি না। আমার মন মানছে না, তোমার সাথে সাধারণ সম্পর্ক টিকিয়ে রাখতে পারছি না। হয় তুমি নিজেকে পাল্টাও, না হয় আমাকে পাল্টে দাও। কি সব বলছেন আমি বুঝতে পারছি না। আরিফ গভীরভাবে তাকায় মাহির দিকে। মাহি অপ্রস্তুত হয়ে যায়। তুমি অতীত কেন ভুলতে পারছো না মাহি? সব ওই ছেলেটার জন্য। আমি তোমাকে এখানে এনেছি, তুমি তোমার অপরাধীকে নিজের হাতে শাস্তি দিবে, যাতে করে তুমি নিজেকে সামলাতে পারো। চলো, ওকে কঠিন শাস্তি দিবে। আপনার কোথাও ভুল হচ্ছে। সে আমার অপরাধী নয়। আমি বুঝেছি আপনি হয়তো আমার বাবার মতো ওদের কথায় বিশ্বাস করেছেন। মানে? আমার ওই ছেলেটাকে ভাই বলতেও ঘৃণা হয়, তবে এটাই সত্য। সে নেশা করে প্রায় ঘরে ফিরে মাহিকে এবং তার বাবাকে মারতো টাকার জন্য। কিন্তু একদিন নেশাখোর বন্ধুর সাথে আসে আর মাহির ওপর কুনজর দেয়। নয়ন তখন নেশায় বুঁদ হয়ে ভুলেছিল মাহিকে, তাই তো বন্ধুর সাথে মিলে মাহির সর্বনাশ করতে চেয়েছিল। মাহি তখন নিজেকে রক্ষা করতে পেরেছিল। কিন্তু আমার প্রতিবেশীরা কথাটিকে বাজেভাবে ছড়ায়। আমার বাবাও তাই বিশ্বাস করে, আমাকে বাড়ি থেকে দূরে পাঠিয়ে দেয়। আপনি এখন তাই বিশ্বাস করছেন। যদি চান আমাকে হসপিটালে নিয়ে টেস্টের মাধ্যমে চেক করতে পারেন। আমি এখনো ভার্জিনিটি হারাইনি। আরিফ মাহিকে বুকের মধ্যে টেনে নেয়। মাহির চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। সে ভাবছে যদি এমন কিছু জীবনে ঘটে তবে আরিফ হয়তো এখনের মতো তাকে মেনে নিতে পারবে না। সেদিন রাতেও রায়হান তার উপর হামলা করেছিল। সব চিন্তা করতেই মাহি নিজেকে ছাড়িয়ে নেয় আরিফের থেকে। শোনো, তুমি আমাকে ভুল বুঝো না। আমার জাস্ট মনে হচ্ছিল আমি যদি তোমার কাছে আসি তুমি হয়তো মানতে পারবে না। তাই আসলে আমি ঝামেলাটা উপড়ে ফেলার জন্য তোমার ভাইকে তুলে এনেছি। তবে সে যা করেছে সেটাও শাস্তিমূলক কাজ। আপনি যা ভালো মনে হয় করেন। আমি বাড়ি ফিরবো, ভালো লাগছে না। ওকে, চলো চলো। আর শোনো, এখানের কথা বাইরের কেউ যেন না জানে। জানলে কি রায়হানের মতো আমাকেও গুম করে ফেলবেন? রায়হানকে খুব দ্রুত ছেড়ে দিব। ও শুধু তোমার সাথে অন্যায় করেছে এমনটা নয়, ওর অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ওকে আমরা টার্গেটে রেখেছিলাম। কাজিন হলেও সে অপরাধী। তাকে বাঁচিয়ে রাখার শেষ চেষ্টাটুকু করব। আমি বাকিটা বলতে পারছি না। আপনার কাজ খুব নির্মম, এই কাজ ছেড়ে দিন। আমরা অন্যায়ের বিরুদ্ধে কাজ করি মাহি। জনগণের জীবনযাপন নিরাপদে রাখার জন্য কাজ করি। সমাজের কীটগুলোকে বেছে বেছে ছাঁটাই করি। তুমি প্রাউড ফিল করবা তা নয়, কাজ ছেড়ে দিতে বলছো। মাহি আর উত্তর দেয় না। রাতভর মাহির চিন্তায় সময় কেটেছে। মাঝ সমুদ্রে পড়ার মতো নিজেকে ডুবি ডুবি মনে হচ্ছে তার।
পিচি মাহি এত কিছু বোঝে না, সে চায় একটু শান্তির দিনলিপি। সকাল সকাল আরিফ অফিস ছুটেছে, আরিবা এসেছে বাসায়। আরিশকে আজ আনেনি সে। মাহি সবে ঘর ছেড়ে বের হয়েছে ব্রেকফাস্টের জন্য। আরিবা এসে হাততালি দেয়। বাহ, একটা চরিত্রহীন মেয়ে নেশাখোর ভাইয়ের কাছে নিজের সম্মান বিকিয়ে দিয়ে সাধু সেজে এবারের বউ হয়ে ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা সুন্দর না? এসব কি বলছো আরিবা? ঠিক বলছি আন্টি, আপনি এই মেয়ের আসল রূপ জানলে ঘর থেকে বার করে দিবেন। ঘর থেকে পুত্রবধূ বার করে দিয়ে কি আমার মা ঘরে একটা পচা শামুক তুলবে ভেবেছ? এসব কি বলছো আয়শা? ঠিক বলছি, আমাদের কানে বিষ ঢালতে হবে না। সব বিষাক্ত জেনেই আমরা ওই হীরের টুকরো ঘরে তুলেছি। এরপর থেকে তুমি আমার বাসায় পা রাখবে না, তাহলে ঘর ধাক্কা দিয়ে বের করে দিব। আন্টি, আপনি আমাকে এভাবে বলতে পারলেন? তুমি নিজেই এ বাড়ির দরজা বন্ধ হওয়ার কারণ। আমার ঘরের বউয়ের গায়ে কাদা ছড়া বন্ধ করো। যখন আমার ছেলে মরণমুখী জেনে তোমরা কেউ এগিয়ে আসোনি পাশে, এখন যখন আমার ছেলেটা সুস্থ হয়ে সুস্থ জীবনযাপন করছে, তখন সবার মনে পড়ছে আমার সংসারের কথা। আন্টি, আমি বরাবর আরিফের পাশে ছিলাম। তাহলে আমার ছেলে কোনো ডিপ্রেশনে সুইসাইড করার চিন্তা করছিল? যাই হোক, কথা বাড়িও না, চলে যাও। আর নিজের মেয়েকে দিয়ে আমার ছেলের মন পাওয়ার আশা ছেড়ে দাও। আপনি অনেক বড় ভুল করলেন এই মেয়েকে ঘরে রেখে, একদিন বুঝবেন। আরিবা সুযোগ না পেয়ে বেরিয়ে গেল। মাহির মন আরো খারাপ হয়েছে। তার অতীত এতটাই খারাপ যে আরিফের পলিগ্রাফ পর্যন্ত তাকে ব্লেম করছে। আরিফকে অপমানিত হতে হচ্ছে ভেবে মাহির চট করে একটা বোকা সিদ্ধান্ত নিয়ে নিল। অন্যদিকে নয়নের নেশার টাইম হওয়ায় সে সেলের ভেতর নিজের সাথে ফাইট করছে, পাগলের মতো বিহেভ করছে। স্যার, ওকে এখন ড্রাগ না দিলে বাঁচানো যাবে না। দিয়ে দাও, সাথে রিহ্যাবের ব্যবস্থা করো। আমি ওকে কিছু করে মাহির কাছে সারা জীবনের জন্য অপরাধী হতে চাই না। বাড়িতে যাচ্ছি। মুহিব, তোমার স্যার কি বেরিয়ে গেল নাকি? জি স্যার, ওনার ডিউটি শেষ। আপনি এখানে কি ব্যাপার? এসেছিলাম কিছু কাজের ব্যাপারে আপডেট দিতে। যাই হোক, ছেলেটা কি, কোন কেচের পাখি? মাহি ম্যাডামের ভাই, ওনাকে রিহাবে দেওয়া দরকার। এদের পেছনে সরকার টাকা খরচা করে লাভ আছে? শুট দেন। ওনার দায়িত্ব আরিফ স্যার নিজে নিয়েছেন। আপনি কিছু করলে আপনাকেও স্যার ছেড়ে দেবে না। হ্যাঁ হ্যাঁ, জানা আছে তোমার স্যারকে আমার। তুমি কাজে যাও, এখানে দাঁড়িয়ে না থেকে। মুহিব চলে যায়। রিয়াদের অর্ডার পেয়ে নয়নকে সামান্য ড্রাগ দেওয়া হয় ওকে শান্ত করার জন্য। রিয়াদ যাওয়ার আগে নয়নের কাছে আরেকবার ফিরে আসে। কি স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে আরিফকে আপনি সহ্য করতে পারেন না। কোথায় আছে জানো? কোনোদিন আর সূর্য আলো দেখতে পাবে না। আপনার কি কাজ করতে হবে? তোমাকে কিভাবে বিশ্বাস করবো? এসব কাজ করেই এত দূর এসেছি, আর আপনার আগ্রহ আছে আমার উপর। শয়তানরা সবসময় চালাক হয়। তোমাকে আমি আজাদ করে দিচ্ছি। আর আরিফের ফাঁদে পড়ো না, তাহলে জীবন শেষ। প্রতিশোধ শুধু নিজেরটা নাও, তবেই আমি বেশ। নয়ন যেন রিয়াদের না বলা কথাগুলো বুঝে নেয় চট করে। রিয়াদও চায় আরিফের ক্ষতি। কম্পিটিশনে তাহলেই না জেতা যাবে। এটা এমন জায়গা যেখানে সিকিউরিটির কথা চিন্তা করে কোনো সিসি ক্যাম নেই। তাই রিয়াদের সহজ হলো নয়নকে পালাতে দিতে। রাতে বাড়িতে পৌঁছায় আরিফ। আরিফা বেগম ঘুমোচ্ছেন, মাহি তখন জেগে। মাহি, দরজা খোলো। ভেতর থেকে লক করা কেন? আসছি। আসেন ভেতরে। আরিফ বেডরুমে প্রবেশ করে অবাক হয়ে যায়। মাহি সেই বিয়ের বেনারসিটা পরে সেজেগুজে বসে আছে। ঘরটার চারপাশে নিভু নিভু মোমবাতি জ্বলছে। সুন্দর করে গোছানো রুমটায় মোমের আলোয় বেশ আকর্ষণীয় লাগছে। আরিফ অবাক হয়, মাহি বোকা হাসছে। এসব কিসের জন্য? আজ আমাদের ফার্স্ট নাইট মনে করেন। একটা রাত আপনি আর আমি সাথে এই মোমের আলোর সাক্ষী। বাহ, বউ আমার পিচ্ছি থেকে বড় হয়ে গেছে। তবে ফ্রেশ হয়ে আসেন, খাবার দেই। আজ আর খাবার লাগবে না। দুষ্টু হেসে আরিফ মাহিকে একটানে নিজের বুকে নিয়ে আসে। দীর্ঘ রাতটাই আরিফের অনেকবার কল এলেও আরিফ তাজ ইগনোর করলো। ভোর রাতের দিকে আরিফ ঘুমিয়েছে। সকালে ঘুম ভেঙেছে একটু দেরিতে। বিছানার পাশে আজ মাহিকে পেল না। সে ফোন চেকিংয়ে অবাক হলো। কল ব্যাক করলো দ্রুত। স্যার, কতবার কল দিয়েছি, আপনি কল ধরেননি। নয়ন তো সেল থেকে পালিয়েছে। এটা কিভাবে সম্ভব? জানি না স্যার, ড্রাগ দেওয়ার পর নয়ন কিছুটা স্বাভাবিক বিহেভ করেছিল। তখন আমি বাড়ি চলে যাই। রাতে কল পেয়ে জানিয়ে দেখি সে নাই। অনেক খুঁজেছি, বের হয়ে গেছে। সাহায্য করেছে কে সেটা পরে দেখব। আমি আসছি, তুমি খোঁজ নাও কোথায় যেতে পারে। না হলে
সমস্যা হয়ে যেতে পারে। ওকে স্যার। নয়ন সূর্যের আলোয় হাত ওপরে উঠিয়ে হাই তুলে ফোকলা হাসছে। আরিফ দ্রুত বাসা থেকে বেরিয়ে পড়ে, মাহির দেখা পায় না। ভেবেছে মেয়েটার লজ্জায় তার সামনে আসেনি। মুহিবও চারিদিকে খোঁজার জন্য লোক লাগিয়েছে। রিয়াদ নয়নের সম্পর্কে সবটা না জেনেই বোকার মতো কাজ করে পস্তাচ্ছে। সে ভয় পাচ্ছে আরিফের। সে ভেবেছে পারিবারিক ঝামেলার জন্য নয়নকে শাস্তি দিতে আনছে। নয়নকে বের করে দিলে সে আরিফের সংসারে একটা ঝামেলা ক্রিয়েট করতে পারবে। কিন্তু মুহিবের কথায় বুঝতে পারলো ব্যাপারটা ঘোলাটে। অন্যদিকে অনেক দিন পর এখানে এলি যে মা, কেমন আছিস? আমি ভালো আছি, আপনি কেমন আছেন ম্যাডাম? ভালো। মায়ের কথা বুঝি আজ মনে পড়েছে? শুনেছি বিয়ে করেছিস, জামাই ভালো তো? হ্যাঁ ম্যাডাম, সে বড় পুলিশ অফিসার। আজ আমি নিজেকে মুক্ত করেছি, তাই প্রথমেই মায়ের কবরের কাছে এলাম। এখন চলে যাব বহুদূর। কি হয়েছে মা, আমাকে কোলে বল, তোর পাশে আমি সব সময় আছি। তেমন কিছু হয়নি ম্যাডাম, আপনি আমার ভালোবাসার একজন মানুষ। আপনি সব সময় সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়াই করি। আসছি ম্যাডাম। বসবি না একটু? বসলে যে দেরি হয়ে যাবে। তোর কথা আমার কাছে ভালো ঠেকছে না। তুই কোথাও যাস না, আমার কাছে থাক। আমার খুব ইচ্ছা আপনার কাছ থেকে যাই, কিন্তু এখানেও তারা আমাকে খুঁজে পেয়ে যাবে ম্যাডাম। আমি আর তাদের জীবনে ফিরে যেতে চাই না। আমি আসছি। মোমেনা মাহির স্কুল টিচার ছিলেন, সাথে তাদের প্রতিবেশীও। তার মায়ের কবরস্থানের পাশেই মোমেনা টিচারের বাড়ি। একসাথে মাহি দুজনেরই সাথে দেখা করে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো গন্তব্যে তার অজানা। সে শুধু জানে সে আর ওই সব পরিচিতিদের মাঝে ফিরতে চায় না। আরিফের সাথে কাটানো শেষ স্মৃতিটুকু নিয়ে সে চলে যাচ্ছে। হ্যালো বাবা, মাহিকে তো এ বাড়িতে কোথাও পাচ্ছি না। কখন বেরিয়েছে আমাকে বলেও যায়নি। আমি দেখছি। আর আম্মা, ম্যাডাম তো অনেক সকালেই বেরিয়েছে বাড়ি থেকে। আমি তখন বাগানে গাছে পানি দিচ্ছিলাম। কিশোর, চেক করো তোমার ম্যাডাম কোথায় গেছে। বাইরে গেলে কিন্তু সর্বনাশ। ওকে স্যার। আরিফা বেগম চিন্তিত হন। কিশোর বেরিয়ে যায়। আরিফ ফোনের লাইন কেটে সিসি ক্যাম এর ভিডিও ওপেন করে মাহির লাস্ট আপডেট দেখে বোঝার চেষ্টা করছে। রিয়াদ তখন পাশে এসে দাঁড়ায়। মনে হচ্ছে আরিফ স্যার খুব বিজি আছেন। পারিবারিক ঝামেলা বাসায় দেখবেন, এখানে অফিসের কাজটা ঠিক মতো করুন। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না রিয়াদ স্যার, আপনি আমার কাজ নিয়ে এত কনসার্ন কেন বলেন তো? আমি আমার সব কাজ পারফেক্টভাবে করি জন্যই এখনও র্যাঙ্কটা আমার বেশি আছে। তাই আমাকে জ্ঞান দিবেন না। খারাপভাবে নেবেন না স্যার, তবে যাই বলেন বিয়ের পর থেকে আপনার কাজ সবার আশানুরূপ হচ্ছে না। তারপর শুনছি আপনার শ্যালক নাকি এখানে বন্দি কয়েকদিনের জন্য, তাও আবার সে পালিয়েছে। আপনি পালাতে সাহায্য করেন নাই তো? আপনি কি এখান থেকে যাবেন? নিশ্চয়ই যাব, আপনার কাছে থাকতে না এসেছি। খেয়াল রাখবেন, ঘরণীকে আখড়া চিনিয়েছেন, সে না এসে আবার নিজের ভাইকে ছুটিয়ে নিয়ে গেছে। এটা অসম্ভব, কারণ নয়ন যখন পালিয়েছে তখন রাত 2টো, আর মাহি ম্যাডাম তখনও স্যারের সঙ্গে ছিলেন। ফিরে এলে যে মুহিব, কোনো খবর? নো স্যার, একজন পাঠিয়েছি, আশা করছি দ্রুত ধরে ফেলবো। আমার একটা কল আসছে। স্যার হ্যালো স্যার, টার্গেট কনফার্ম, বাট প্রবলেম হলো ম্যাডাম এখানে উপস্থিত, বুঝতে পারছে না কিভাবে হ্যান্ডেল করব। লোকেশন শেয়ার করো, আমরা আসি। তত সময় শুধু দূর থেকে নজর রাখো, কোনোভাবেই বসতে দেবে না ওদের। ওকে স্যার। স্যার লেট কেউ, ম্যাডামকে পাওয়া গেছে। আরিফ ওঠে মুহিবের সাথে দৌড়ালো। বাজারের শেষ প্রান্তে ব্রিজের উপর দাঁড়িয়ে নদীর পানি দেখছে মাহি। চিন্তা করছে এখান থেকে লাফ দিলে সে আদতে মরে যাবে কিনা। তাকে ফলো করে পেছন পেছন একটু দূরে দাঁড়িয়ে নয়ন। তার চিন্তায় নদীতে ফেলে সে মাহির জীবন লাশ করবে। মুহূর্ত পেরোতে আরিফ পৌঁছে যায়। তখন নয়নকে দেখছে মাহি, কিন্তু এখন সে ভীষণ শান্ত। তোমাকে ওরা ছেড়ে দিয়েছে? তুই বোধহয় খুশি হসনি আমাকে দেখে। তুমি এমনই জঘন্য মানুষ যাকে দেখলে ঘৃণা লাগে। কত মা বাবার সন্তানেরই তো গার্ডিয়ান থাকে না, তারা তোমার মতো হয় না। শুধু মা মারা যাওয়ার কারণে তুমি নিজেকে যে পরিস্থিতিতে নিয়েছো, ওখান থেকে ফিরে আসতে পারবে তো? কে বলেছে আমি ফিরতে চাই? চাই না ফিরতে, আর তাই জন্য আজ তোকে নিয়েই মরবো। দুজনে যখন শেষ হব, সবার জীবনে শান্তি নামবে। খবরদার নয়ন, আর এক পা এগোবে না, শুট করে দিব। ইয়া, তুমি পৌঁছে গেছো নায়ক সাহেব। সরি, তোমাকে রোমিও বললে ভালো শোনাবে। তোমাকে আমরা ছেড়ে দেব,
বিনিময়ে তুমি ম্যাডামকে ছেড়ে দাও। আমি এখন আর বিনিময়ে চাই না, চাই শুধু মৃত্যু। তোর যা ইচ্ছা কর, কিন্তু মাহিকে ছেড়ে দে, না হলে তোকে আমি মরতে দিব না, যত সময় না তুই মাহির সাথে জড়িত আছিস। নয়ন মায়ের হাত ধরে পানিতে ঝাঁপ দেয়। আরিফ দৌড়ে মাহির হাত টেনে ধরে তুলে আনে, আর নয়ন ভেসে যায় পানির স্রোতে। আরিফ ঠাস করে একটা চর বসিয়ে দেয় মাহিকে। আমাকে কেন মারছেন? আমি কি করলাম? কার অনুমতি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছো? খুব শখ না আমাকে ছেড়ে যাওয়ার? কয়েদি করে রাখবো? আমি আপনাদের সবারই বোঝা হয়ে থাকতে চাই না, এজন্য চলে এসেছি। কেন ফিরবো? ফিরলেই সেই অতীত নিয়ে কথা আর অপমান অপদস্থ। তার থেকে ভালো আমাকে আমার মতো যেতে দিন। তোমার সাহস দেখে অবাক হচ্ছি, স্টিল আমার সামনে দাঁড়িয়ে এখনো এগুলো বলে যাচ্ছ। আমাকে যেতে দিন। তোমাকে এভাবে কথা শোনানো যাবে না। মাহিকে কাঁধে তুলে নেয় আরিফ, তারপর গাড়ির ভেতরে নিয়ে ঠাস করে ফেলে। ব্যথা পেলেও মাহি আর কিছুই বলে না। মুহিব, নয়নের লাশ খোঁজার ব্যবস্থা করো, আমি মাহিকে নিয়ে যাচ্ছি। জি স্যার। কয়েকদিন পর সবকিছু এখন আগের মতো উত্তাল নেই। মাহি ফিরে এসেছে স্বাভাবিক জীবনে। তাকে বুলিং করে এমন মানুষ মাহির চারপাশে আসতে দেয় না আরিফ। মানসিকভাবে ভেঙে পড়া পিচ্চি মাহিকে একটু একটু করে সুস্থ করেছে আরিফ। সকালে ঘুম থেকে উঠিয়ে আরিফ অফিসে চলে গেছে। আরিফা বেগম আর মাহি বসে টিভি দেখছিলেন। আশা রুমে পড়ছে। হঠাৎ তখন মাহির বমি হয়। আরিফা বেগম চিন্তিত। হ্যালো বাবা, বৌমা তো সকাল থেকে বমি করছে। ওর শরীরটা কয়েকদিন থেকে অসুস্থ লাগছে, একবার ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি? এখন কি করছে ও? শুয়ে রেখেছি, মাথাটা ঘুরছে বলছে বারবার। আমি আসছি এখনই, ওকে তৈরি হতে বলো। থাক না মা, আমি ঠিক আছি, ডাক্তার লাগবে না। কেন লাগবে না? আমি তোমাকে কয়েকদিন থেকে দেখছি, তোমার শরীরটা খারাপ যাচ্ছে। চুপচাপ রেডি হয়ে নাও, আরিফ তোমাকে হসপিটালে নিয়ে যাবে। আরিফ মুহিবের ওপর সব কাজ ছেড়ে দিয়ে নিজে বেরিয়ে এলো। মাহিকে নিয়ে হসপিটালে এসেছে। নাদিয়াকে চেম্বারে দেখে আরিফ বেরিয়ে আসতে চায়, কিন্তু নাদিয়া বলে ওঠে, আমি এখানে একজন বেস্ট ডাক্তার, কারোর গার্লফ্রেন্ড নই। সো এসেছেন যখন চলে না যেয়ে বসবেন আশা করছি। আরে বসুন না। আমরা অন্য জায়গায় ডাক্তার দেখাবো, চলো, এখানে তোমার জীবনের ব্যাপার। সবসময় বেশি বলছেন, চুপচাপ বসুন তো। থ্যাঙ্কস মাহি। ইউনো, আমি বিয়ে করেছি। এই হসপিটালেরই সিনিয়র ডাক্তার মিস্টার রেদওয়ান আমার হাজবেন্ড। খুবই ভালো, ডাক্তার রেদওয়ান নামকরা সার্জন। আপনাদের জুটি দীর্ঘ হোক। তোমার সমস্যা বলো। আরিফ একপাশে দাঁড়িয়ে রইল। নাদিয়া মাহিকে ভালো মতো চেক আপ করার পর কিছু টেস্ট অ্যাডভাইস করলো। ওখানে করিয়ে সময় মতো রিপোর্ট দেখে নাদিয়া মুচকি হাসলো। ম্যাম, রিপোর্টে কি হলো? আপনি হাসছেন যে? আমাদের খারাপ খবরে নিশ্চয়ই তার হাসিই পাবে, ফালতু মহিলা। মাহি, এবার বিশ্বাস হলো তো এখানে তোমাকে কেন দেখাতে চাইনি? চলে এসো মাহি। তোমার কথায় বেশ কষ্ট পেলাম আরিফ। আমাদের সম্পর্ক নাই থাকতে পারে, সব কিছুর জন্য আমি নিজেকেই ব্লেম করি, কিন্তু তোমার খারাপ চাইনি কখনো। এনিওয়ে মাহি, তুমি 1 মান্থ প্রেগনেন্ট, কিন্তু তোমার বডি খুবই উইক, এজন্য এত প্রবলেম ফেস করছো। আমি প্রেসক্রাইব করে দিচ্ছি, এখনো কিছু টেস্ট করাতে হবে, আর ওষুধ কন্টিনিউ করলে আশা করছি তোমার এই জার্নি স্মুথ হবে। থ্যাঙ্কস ডক্টর। মাহি, এসো। আরিফ মাহির হাত ধরে কেবিন থেকে বেরোয়। দুজনে অনেক খুশি, তাদের চোখে মুখে ফুটে উঠেছে। মাহি লজ্জা মিশ্রিত হাসি দিচ্ছে। আরিফ শক্ত করে ধরে আছে মাহির হাতটি। আমাদের ভবিষ্যৎ পুলিশ অফিসার লোডিং।